হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো ভালোবাসা আসে, হয়তো সেটা ভুল সময়ে কিংবা সঠিক সময়ে। এটা ছোটবেলার দুই বেস্ট ফ্রেন্ডের গল্প, যারা ছোটবেলায় একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, কিন্তু কোনো একটা কারণে তারা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তবে ফাইনালি হাই স্কুল জীবনে তারা আবারও একে অপরের কাছে ফিরে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা কেউ কাউকে চিনতে পারে না, আর এরই মধ্যে তাদের দুজনের মধ্যে ঢুকে পড়ে থার্ড পারসন। মানে একে তো তারা একে অপরকে চিনতে পারছে না, তার উপর রয়েছে থার্ড পারসন। আর এখান থেকে গল্পটা হয়ে ওঠে ইন্টারেস্টিং। তো এই গল্পের শেষ পর্যন্ত কি হতে চলেছে? গল্পের নায়ক নায়িকা কি একে অপরকে চিনতে পারবে এবং তাদের সবকিছু কি মনে পড়বে, নাকি তাদের ভালোবাসার সম্পর্কে থার্ড পারসন এন্ট্রি নিয়ে নেবে? তো চলুন তাহলে শুরু করা যাক, আমরা দেখে আসি এই গল্পের শেষ পর্যন্ত কি রয়েছে। শুরুতে আমরা দেখতে পেলাম স্কুলের কিছু ছেলে মেয়ে মিলে একজন ছোট বাচ্চাকে ভয়ানকভাবে জ্বালাতন করছে, মানে রীতিমতো ধমকাচ্ছে আর ভয় দেখাচ্ছে। ঠিক তখনই সেখানে হাজির হলো আমাদের গল্পের মূল নায়িকা শার্শৌ। সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য এগিয়ে এলো, কিন্তু দুষ্টু ছেলেগুলোর মধ্যে একজন শার্শৌর কপালে সপাটে মেরে বসলো। সঙ্গে সঙ্গে কপাল থেকে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু তাতেও শার্শৌ দমবার পাত্রী নয়। তার নাম শার্শৌ। সে সহজে হার মানা শেখেনি। শার্শৌয়ের তেজি ভাব দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল এবং আর দেরি না করে দৌড় দিল। শার্শৌ তখন মেঝে থেকে উঠে দাঁড়াতে সেই বাচ্চাটিকে সাহায্য করলো। এরপর সে একটা ছোট্ট কুকুরছানা দেখালো বাচ্চাটিকে, যেটা কেউ একজন ওখানে ফেলে গেছে। দুজনেরই কুকুরছানাটাকে খুব পছন্দ হলো। কুকুরছানাটার এক পাশে একটু সাদা রঙের ছোপ ছিল, তাই শার্শৌ আদর করে তার নাম দিল হোয়াইট। এর কিছুক্ষণ পরে দেখা গেল সেই বাচ্চাটি বিদেশে ফিরে যাচ্ছে, কারণ সে তার দাদা দাদির বাড়িতে মাত্র কিছুদিনের জন্য বেড়াতে এসেছিল। কুকুরছানাটিকেও সে সাথে নিয়ে যাচ্ছিল যখন তার মা তাকে ডাকলেন এবং সে গাড়িতে গিয়ে বসলো। বাচ্চাটি শুধু অপেক্ষা করছিল কখন শার্শৌ আসবে, কারণ শার্শৌকে তার খুব ভালো লেগেছিল এবং চলে যাওয়ার আগে সে শেষবারের মতো একবার তাকে দেখতে চেয়েছিল। প্রতিদিনের মতো শার্শৌ যখন তাকে ডাকতে এলো, তখন বাচ্চাটি বিদায় নেওয়ার আগে শার্শৌয়ের একটা ছবি তুলে নিল। এরপর দূর থেকে বাইক জানিয়ে তার মায়ের সাথে বিদেশে বাড়ি জমালো। গল্পের পরের দৃশ্যে আমরা দেখতে পেলাম অনেকগুলো বছর পেরিয়ে গেছে। শার্শৌ এখন বড় হয়ে গেছে এবং সে সমানে চিৎকার করছে, কারণ তার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তাই সে দ্রুত বেগে সবকিছু সেরে ছটফট তৈরি হয়ে স্কুল অভিমুখে ছুটতে শুরু করলো। বাইরে বের হতেই তার মা বাবা তাকে নাস্তা করার জন্য থামাতে চাইলেন, কিন্তু শার্শৌ না করে দিল। আর যখন সে দৌড়াতে শুরু করলো, তখন তার মা মনে করিয়ে দিলেন যে সে তার দুপুরের খাবারের বক্স রেখে যাচ্ছে। তারপর মা তাড়াহুড়ো করে শার্শৌর ব্যাগে টিফিন ঢুকিয়ে দিলেন। শার্শৌ দ্রুত বেরিয়ে এসে দেখলো তার ছোটবেলার সেরা বন্ধুটি সামনে দাঁড়িয়ে রয়েছে। শার্শৌ তাকে ধাক্কা মেরে থামিয়ে জিজ্ঞেস করলো, কিরে চলবি না আমার সাথে? বন্ধুর নাম ইউজো, আর তারা দুজনের প্রতিবেশী। শার্শৌ তখন দর্শকদের বলতে শুরু করলো যে সে ছোটবেলা থেকে ইউজুকে জ্বালায়। ইউজু ছোটবেলায় খুব মোটা ছিল, তাই শার্শৌ তাকে নিজের টেডি বিয়ার মনে করত। ছোটবেলায় তাদের খুব ঝগড়া হতো, আর এখন যেহেতু তারা বড় হয়েছে তাই তাদের ঝগড়া আরো বেড়েছে। দৃশ্য পাল্টে গেল। এবারে আমরা স্কুল দেখতে পেলাম, যেখানে অবশেষে দুজনে এসে পৌঁছেছে। ইউজু শার্শৌকে তার নতুন গানটা মনে করিয়ে দিচ্ছে। ঠিক তখন স্কুলের বিউটি কুইন পরিমা ক্লাসে প্রবেশ করলো। পরিমাকে স্কুলের সব ছেলেরাই খুব পছন্দ করে এবং সবাই তার পিছু করে, তবে পরিমা মনে মনে ইউজুকে পছন্দ করে। অন্যদিকে ইউজু গোপনে, বা বলা ভালো ছোটবেলা থেকেই শার্শৌকে ভালোবাসে, কিন্তু শার্শৌয়ের ব্যাপারে সে যে ভালোবাসা পোষণ করে রেখেছে এই ব্যাপারটা শার্শৌ জানে না। আর পরিমা হলো ইউজুর ব্র্যান্ড মেম্বার, তাই পরিমা ইউজুকে তার সাথে নিয়ে গেল। এরপরে আমরা শার্শৌকে তার বন্ধু পুডিং এর সাথে দেখলাম। তারা দুজনে গোপনে তাদের আরেক বন্ধু জিয়ালিংকে দেখছিল, যার সাথে সম্প্রতি তার প্রেমিকের ব্রেকআপ হয়েছে, তাই সে খুব কাঁদছিল। শার্শৌ আর পুডিং জিয়ালিংকে শান্ত করতে এলে জিয়ালিং তাদের বলল, ভালোই হয়েছে ব্রেকআপটা হয়েছে, কারণ আজ আমি টিচারদের কথা বলতে শুনলাম যে তাদের ক্লাসে বিদেশ থেকে একটা নতুন ছাত্র আসছে। সে নাকি খুব ইন্টেলিজেন্ট এবং সব বিষয়ে দারুণ নম্বর পায়। আমি এখন সেই ছেলেটাকে দেখার জন্য খুব এক্সাইটেড। তিন বন্ধু মিলে যখন এই নিয়ে কথা বলছে, ঠিক তখনই ইউজুয়ের বল এসে জিয়ালিংকে আঘাত করলো। এতে তার পোশাকও নোংরা হয়ে গেল, কিন্তু ইউজু ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো তার বলটা তুলে নিয়ে চলে গেল। ইউজুর এমন ব্যবহারে শার্শৌ খুব রেগে গেল, তাই সেও ইউজুর কাছে বদলা নিতে গেল। গিয়ে সেও ইউজুর শার্ট নোংরা করে দিল। তারপর যা হওয়ার তাই হলো, দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে গেল।
পুডিং মাঝখানে এসে বলল, আরে ভবিষ্যতের বর বউরা এভাবে ঝগড়া করে নাকি? এতে দুজনেই চেঁচিয়ে উঠলো, কে বললো আমরা ভবিষ্যতে বিয়ে করছি? আমরা তো একে অপরের মুখটাও দেখতে পছন্দ করি না। শাশু তখন ইউজুর ছোটবেলার একটা ছবি বের করে হুমকি দিল যে সে এটা স্কুলের গ্রুপে আপলোড করে দেবে। ইউজু এতে ঘাবড়ে গেল, কারণ সেই ছবিগুলোতে তাকে দেখতে একদম ভালো লাগেনি। এরপর যা হওয়ার তাই হলো, তারা দুজন তুমুল ঝগড়ায় মেতে উঠলো, রীতিমতো মারামারি শুরু হয়ে গেল। ইউজু মোবাইলটা ধরার জন্য শাশুকে মারছিল, কিন্তু মোবাইলটা নিচে পড়ে গেল। মোবাইলটা নেওয়ার জন্য এবার তারা দুজনেই মেঝেতে শুয়ে ঝগড়া শুরু করতে লাগলো। জিয়ালিংও সেখানে এলো। পুডিং তাকে এই দুজনের মারামারি থামাতে বললে জিয়ালিং বলল, না এটা তো শো টাইম। এরপর সে সব ছাত্রদের ডেকে বলল যে এখানে চিকেন বার্গারের জন্য বাজি হচ্ছে, যারা শাসবের দিকে বসবে তারা বার্গার পাবে, বাকিরা ইউজের পক্ষ নিলে চিকেন রোল পাবে। এরপর দেখা গেল ধীরে ধীরে এই খবরটা পুরো স্কুলে ছড়ালো। খবরটা এরকম, ইউজু আর তার ভবিষ্যতের বউ শাসবের মধ্যে আবারও মারামারি শুরু হয়েছে, মারামারিতে রক্তারক্তি হবে, তাই সবাই এসো, এটাই হলো শো টাইম। এর মধ্যে শাসাও দুর্বল ইউজুর ওপর চড়াও হতে শুরু করলো, অর্থাৎ ইউজু মারছিল না বললেই চলে, কিন্তু শাসাও নির্মমভাবে ইউজুকে পেটাচ্ছিল। সবাই এই দৃশ্য দেখে খুব মজা নিচ্ছিল, আর দলে দলে ছাত্ররা তাদের ক্লাস থেকে বেরিয়ে আসছিল। একটি ছেলে বলল, ইউজু শাসাওকে মারছে না কেন? জিয়ালিং বলল, আরে পাগল, শাসাও হলো ইউজের ভবিষ্যতের বউ, তাই স্বামী কখনো স্ত্রীর গায়ে হাত তোলে না। ছেলেটি তখন বলল, তাহলে আমি শাসাওকে মারছি। ইউজু শাসবের পা টেনে মোবাইলটার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু শাসব পাশ থেকে ইউজুকে টেনে ধরে অনবরত ঘুষি মারতে শুরু করলো আর বলল, কে সাহস করে আমার আগে যায়? সে বেচারা ইউজের গলাও চেপে ধরলো। এরপর দুজনেই বর্বরের মতো একে অপরের মুখে আঁচড়াতে লাগলো। পুডিং আর জিয়ালিং বুঝতে পারলো এবার তাদের কিছু করতে হবে, না হলে তাদের বন্ধু ইউজুকে মেরে ফেলবে। তাই পুডিং বাইরে বেরিয়ে চিৎকার করে বলল, শিক্ষক আসছেন। এটা শুনে সব বাচ্চারা দিয়ে দৌড়, আর জিয়ালিং সমস্ত বার্গার তুলে নিয়ে চলে গেল, যেন সে সেগুলো আবার বিক্রি করতে পারে। এক ছাত্র ভেতরে ঢুকে তাদের দিকে একটা চকের বক্স ছুঁড়ে মেরে পালিয়ে গেল। ঠিক তখনই গল্পের প্রধান মেইন লিড চ্যাং ক্লাসে প্রবেশ করলো, মানে সেই বিদেশ ফেরত নতুন ছাত্র। চকের বক্সটা ফ্যানের লেগে চারদিকে চকের গুঁড়ো ছিটকে পড়লো, যা দুজনের ওপর ঝরে পড়লো। কিন্তু শাশুড় যখন চ্যাংকে দেখলো, তখন সে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল, মানে তার চোখ চ্যাংয়ের দিক থেকে আর সরছিল না। বক্সটা এবার তাদের দুজনের ওপর পড়তে যাচ্ছিল। এটা দেখে ইউজুর শাশুকে বাঁচাতে তার কাঁধ এগিয়ে দিল, কিন্তু তখনই চ্যাং সামনে এসে এমন জোরে লাথি মারলো যে বক্সটা জানলা ভেঙে ক্লাসরুমের বাইরে গিয়ে সোজা বেচারা দারোয়ানের গায়ে লাগলো। দারোয়ান অজ্ঞান হয়ে গেলেন, আর বাচ্চারা তার সাথে সেলফি তুলতে লাগলো। শাসাও আরো বেশি মুগ্ধ হয়ে গেল, ওয়াও সে কি শক্তিশালী, সুদর্শন, লম্বা আর দারুণ কুল, আর চোখগুলো কি আকর্ষণীয়, সে একদম নিখুঁত, ঠিক যেমনটা আমি সবসময় আমার রাজকুমারকে কল্পনা করতাম। হয়তো এটাই প্রথম দেখাই প্রেম। এরপর একটি ছেলে দর্শকদের বলল, আর এখান থেকেই ত্রিকোণ প্রেমের শুরু। দৃশ্য কাটলো। এখন আমরা এই তিনজনকে ক্লাসের বাইরে শাস্তি পেতে দেখছি। যদিও বেচারা চ্যাং কোনো দোষ করেনি, তবুও তাকে বাইরে দাঁড়াতে হলো। শাসু বারবার চ্যাংয়ের দিকে তাকিয়ে বলল, ওহ তাহলে ইনি সেই নতুন ছাত্র। তারপর সে খুব ভালোবাসা নিয়ে চ্যাংকে ধন্যবাদ জানাতে লাগলো। এটা শুনে ইউজের মোটেও ভালো লাগলো না, তাই সে চ্যাংকে বলল, তুমি যদি জানলাটা না ভাঙতে তাহলে কাউকে শাস্তি পেতে হতো না। শাসক তখন ইউজেকে চুপ করতে বলল। আসলে চ্যাং এবং শাসক সেই ছোটবেলার বন্ধু যাদের দেখা হয়েছিল, কিন্তু তারা কেউই এখনো এই বিষয়টা জানে না। রাতে দেখা গেল ইউজুর শাশুড়ের বাড়িতে রাতের খাবার খাচ্ছে। আসলে ইউজের মা বাবা নেই, তাই শাশুড়ের মা প্রায় ইউজুকে রাতে খাবারের জন্য ডাকেন, কিন্তু যখন শাশুড়ের বাবা জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কি সত্যি বড় হয়ে বিয়ে করবে, তখন শাশু বিরক্ত হয়ে বলল যে আমি ইউজুকে কখনো পার্টনার হিসেবে দেখি না, তাই দয়া করে আমাকে খেপানো বন্ধ করো। ও তো ঠিক মতো খেতেই জানে না। তবে ইউজু মনে মনে খুব খুশি হলো ভবিষ্যতের বিয়ের কথা শুনে। এরপরে দৃশ্যে আমরা নিউ ইয়র্ক সিটি দেখলাম, যেখানে চ্যাংয়ের মা থাকেন। একটি ভিডিও কলে কাজ করতে করতে তিনি চ্যাংকে পড়ালেখা নিয়ে লেকচার দিচ্ছিলেন। অন্যদিকে চ্যাং তার কথা শুনছিলই না। সে শাশুড়ির ছবিটি সামনে রেখেছিল, আর সে তার কুকুর হোয়াইটকে ডাক্তার দেখাতে এসেছিল। অর্থাৎ আজও সেই কুকুরটি চ্যাংয়ের সাথে আছে। তবে এখন হোয়াইট খুবই বুড়ো হয়ে যাওয়ায় তার শরীর ভালো নেই। বাড়ি যাওয়ার সময় চ্যাংয়ের দাদু বললেন যে
যদি তোমার মা জানতে পারে যে তুমি শহরের বড় স্কুল ছেড়ে গ্রামের স্কুলে পড়ছো আর আমাদের সাথে থাকছো, তাহলে কিন্তু ভালো হবে না। তখন চ্যাং বলল, ঠিক আছে দাদু, আমি সব সামলে নেব, মা কিছুই জানতে পারবেন না। এরপর যখন তারা বাড়ি ফিরে এলো, তখন আমরা চ্যাংয়ের দিদাকে দেখলাম, যিনি খুব বৃদ্ধ হয়ে গেছেন। এই কারণে তার স্মৃতির শক্তিও কমে গেছে, অর্থাৎ তিনি অনেক কিছুই ভুলে যান। পরের দিন আমরা দেখি শাসাও তার বন্ধুদের বলল যে সে চ্যাংয়ের প্রতি আগ্রহী, তাই এখন থেকে চ্যাংই হলো তার একমাত্র লক্ষ্য। ওদিকে ইউজু, যে তীরন্দাজ প্রতিযোগিতায় ভালো স্কোর করছিল, সে সবার সামনে জোরে জোরে জাহির করতে লাগলো যে কোনো মেয়েই আমার সাথে পারবে না, আমি সেরা। কিন্তু চ্যাং যখন একটি তীর ছুড়ল, সেটা গিয়ে ঠিক মাঝখানে লাগলো। এটা দেখে পুরো ক্লাস, বিশেষ করে শাসাও অবাক হয়ে গেল। এরপর চ্যাং আরো অনেকগুলো তীর ঠিক মাঝখানে মারলো। তারপর সে ইউজুকে বলল, আমার পক্ষ থেকে এই স্কোরই যথেষ্ট, তাই আমি চললাম। তখন ইউজু মুখ ফেংচি কেটে বলল, দেখেছো মেয়েদের ইমপ্রেস করার জন্য কত দেখায়, ভাব দেখেছি ওর। কিন্তু শাসাও তো ইমপ্রেস হয়ে গেছে। তখন সে তার বন্ধুদের বলল যে কোনো মূল্যেই হোক আমার চ্যাংয়ের সাথে বন্ধুত্ব করতেই হবে। পুডিং তখন বুদ্ধি দিল যে তুমি চ্যাংকে বাবল কফি দিয়ে কথা বলা শুরু করতে পারো। শাসাও সেটাই করলো। সে বাবল কফি নিয়ে চ্যাংকে দিতে প্রস্তুত হলো, কিন্তু সে দেখলো অন্য কিছু মেয়ে তার আগেই চ্যাংকে ঠান্ডা কফি দিচ্ছে। তবে চ্যাং সেগুলো নিতে অস্বীকার করলো, কারণ সে মিষ্টি পছন্দ করে না। শাসাও তখন বাবল কফি নিয়ে ফিরে এসে বন্ধুদের সব কথা বলল। তারপর সে বলল, চ্যাংয়ের সাথে বন্ধুত্ব করার জন্য আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। রাতে শাশুর যখন রাতের খাবার খাচ্ছিল, তখন সে খেয়াল করলো যে তার বাবা মা প্লেটে যা দিচ্ছেন, বাবা সেটাই খাচ্ছেন। শাশুও তখন প্লেটে একটা জিনিস দিল, কিন্তু বাবা সেটা খেতে মানা করলেন, বললেন যে এটা তার পছন্দ না। শাশু অবাক হয়ে প্রশ্ন করতে লাগলো, তাহলে মা কি করে জানেন যে তুমি কোনটা খেতে পছন্দ করো আর কখন কোনটা খাও? তখন শাশুড়ের বড় ভাই উত্তর দিল যে যখন দুজন মানুষ সবসময় একসাথে থাকে, সবকিছু ভাগ করে নেয়, তখন তারা একে অপরের সবকিছু জানতে পারে, আর এটাকে বলে ভালোবাসা। শাশু কথাটা মনোযোগ দিয়ে বুঝলো। পরের দিন সে এসে তার বন্ধুদের বলল, আমি একটা সমাধান পেয়ে গেছি। বন্ধুরা জিজ্ঞেস করলো, কি মানে? ইউজু যথারীতি খেতে ব্যস্ত ছিল। তখন শাশু বলতে শুরু করলো যে আজ থেকে আমি সব সময় চ্যাংয়ের কাছাকাছি থাকার চেষ্টা করব, তাই আমি তার সামনে ডেস্কটাতে বসবো। ঠিক তখনই পরিমে এসে ইউজুকে গানের রিহার্সালের জন্য ডাকলো। এখানে এটাও দেখানো হলো যে কিভাবে পরিমার পেছনে ছেলেদের লম্বা লাইন লেগেই থাকে। ইউজু তাদের বকাঝকা করে তাড়িয়ে দিল। ইউজুর এই বিষয়টা পরিমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, শাসাও তার ডেস্কটা বদলানোর জন্য এলো, কিন্তু সেই ছাত্র রাজি হচ্ছিল না। তখন শাসাও বলল, আরে এটা তো পরিমার ব্যবহার করা চপস্টিক্স, তুমি কি সত্যি এটা চাও না? এরপর সেই ছাত্রটি দ্রুত আসন পরিবর্তন করতে রাজি হয়ে গেল। শাসাও অবশেষে চ্যাংয়ের সামনের আসনে বসতে পারলো, আর সে চ্যাংকে বলল, আমার নাম শাসাও, তোমার কিছু লাগলে আমাকে বলো। তখন চ্যাং বলল, হ্যাঁ ঠিক আছে, তবে তার আগে মুখটা সামনের দিকে ঘোরাও। শাসাও গোপনে চ্যাংয়ের সাথে একটা ছবি তুলে নিল, যা চ্যাং দেখতে পেয়ে মাথা নিচু করে ফেললো। তখন স্যার চ্যাংকে একটি প্রশ্নের উত্তর দিতে বললেন, কারণ তিনি ভেবেছিলেন যে চ্যাং ক্লাসে মনোযোগ দিচ্ছে না। কিন্তু চ্যাং শুয়ে শুয়ে সঠিক উত্তরটা দিয়ে দিলে সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো যে ছেলেটা কি দারুণ বুদ্ধিমান। শাসাও আরো বেশি মুগ্ধ হলো। ওদিকে ইউজু খুবই বিরক্ত হলো। পরের দিন শাসাও চ্যাংকে তার দুপুরের খাবার তার সাথে খেতে বলল। চ্যাং মানা করলো, বলল যে সে তার স্যান্ডউইচটাই খাবে। আর যখন সে স্যান্ডউইচটা খেতে যাচ্ছিল, শাসাও সেটা ছিনিয়ে নিয়ে নিজেই খেয়ে ফেললো। বলল, তুমি প্রতিদিন একই জিনিস খাও, আজ অন্য কিছু খাও। কিন্তু শাসাও যখন বুঝতে পারলো যে স্যান্ডউইচটার স্বাদ খুবই খারাপ, তখন সে সেটা মুখ থেকে বের করে বলল, এটা কি ছিল? তখন চ্যাং বলল, আমি শুধু স্বাস্থ্যকর খাবার খাই। শাসাওয়ের বন্ধুরা যারা সব দেখছিল, তারা বলল, শাসাও কি চ্যাংকে অপ্রত্যক্ষভাবে চুমু খেলো? কারণ শাসাও তো চ্যাংয়ের দেওয়া স্যান্ডউইচটাই খেলো, যেখানে আগেই চ্যাংয়ের মুখ লেগেছিল। তখন ইউজু বলল, না, এমন কিছু হয় না, আমরাও তো প্রতিদিন একসাথে দুপুরের খাবার খাই, তাহলে কি এর মানে এই যে আমরাও প্রতিদিন একসাথে কিস করে? এটা শুনে দুজন তাড়াতাড়ি ইউজুয়ের কাছ থেকে নিজেদের টিফিন বক্স তুলে নিল, আর পুডিংও তার ঠোঁট মুছতে শুরু করলো।
পরের দৃশ্যে দেখা গেল শার্শাও অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলো যে চ্যাং প্রতিদিন সন্ধ্যায় তার কুকুরকে বেড়াতে নিয়ে যায়। তাই সে গোপনে চ্যাং এর পিছু নিতে লাগলো। চ্যাং তখন এক জায়গায় বসে শার্শাওয়ের ছোটবেলার ছবিটি দেখছিল এবং তাকে মনে করছিল, কারণ সে জানতো না যে সে মেয়েটি তার কাছেই আছে, সেই তার ছোটবেলার সেই মেয়ে যাকে চ্যাং পছন্দ করত। তখন শার্শাও এসে জিজ্ঞেস করলো, কি দেখছো? চ্যাং চমকে উঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? শার্শাও বলল, আমি প্রতিদিন এখানে একা হাঁটতে আসি। এরপর সে চ্যাং এর কুকুরের সাথে কথা বলতে শুরু করলো। চ্যাং অবাক হলো যে হোয়াইট এই প্রথম কোনো অপরিচিত মানুষের সাথে এত বন্ধুসুলভ ব্যবহার করছে। শার্শাও বলল, এটার নাম হোয়াইট। হয়তো আমিও ছোটবেলায় একটা কুকুরের নাম হোয়াইট রেখেছিলাম, তবে ঠিক মনে পড়ছে না। তখন কুকুরটি কোনো একটা আওয়াজ শুনতে পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো। এই দুজনও তার পিছু নিল। আর কুকুরটি যখন গাড়িটার সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, শার্শাও দ্রুত এসে কুকুরটিকে বাঁচালো। চ্যাংও সেখানে এসে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? কিন্তু শার্শাওর পায়ে চোট লেগেছিল। চ্যাং তখন অ্যাম্বুলেন্স ডাকার জন্য ফোন করলো, কিন্তু তখনই তার চোখ গেল শার্শাওয়ের কপালের কাটা দাগটির দিকে। এটা দেখেই সে চমকে গেল এবং বুঝতে পারলো যে শার্শাও হলো সেই মেয়েটি যার সাথে তার ছোটবেলায় দেখা হয়েছিল, যে তাকে বখাটেদের হাত থেকে বাঁচিয়েছিল। বর্তমানে শার্শাও বলল, আমি ঠিক আছে, তুমি কাউকে ডেকো না, আমি নিজেই হসপিটালে যাব। আর যখন সে সেখান থেকে চলে যেতে চাইলো, চ্যাং দেখলো যে এই চালাকিটা একেবারে আগের মতোই, তার মানে সেই মেয়েটি। আর সে ভাবলো, কেন আমি এত দিন তাকে চিনতে পারিনি। তাই সে শার্শাওয়ের কাছে এসে সরাসরি তাকে পিঠে তুলে নিল এবং তাকে নিয়ে যেতে শুরু করলো। শার্শাও অবাক হয়ে গেল যে চ্যাং এটা কি করছে। চ্যাং বলল, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। শার্শাওয়ের তখন ভালো লাগতে শুরু করলো, কিন্তু সে বুঝতে পারছিল না যে চ্যাং কেন হঠাৎ তার সাথে এত ভালো ব্যবহার করছে। এটা কি চোট লাগার জন্য, নাকি সেও আমাকে পছন্দ করতে শুরু করেছে? চ্যাং শার্শাওকে তার কপালের আঘাতের কথা জিজ্ঞেস করলো। তখন শার্শাও বলল যে যখন আমি খুব ছোট ছিলাম তখন ছোটবেলায় খুব মারামারি করতাম, তাই তখন এটা লেগেছিল। তবে ঠিক কোন দিন লেগেছিল সেটা মনে নেই, কারণ আমি তখন সবার সাথেই ঝগড়া করতাম আর খুব ছোট ছিলাম। এই কথা শুনে চ্যাং আরো নিশ্চিত হলো যে শার্শাওই তার ছোটবেলার সেই বন্ধু, যাকে সে এত দিন ধরে মনে রেখেছে। শার্শাওয়েরও চ্যাংয়ের সাথে থাকতে ভালো লাগছিল। চ্যাংয়ের শার্শাওয়ের ছোটবেলার কথা আবার মনে পড়লো, কিভাবে শার্শাও তাকে বলেছিল যে তাকে সবসময় হাসতে হবে এবং শক্তিশালী হতে হবে। আর শার্শাওয়ের তার হাসিটাও ভালো লাগতো। তাছাড়া শার্শাও তাকে কুকুরছানাটাকে নিজের কাছে রাখতে বলেছিল। এছাড়া কুকুরটাকেও তার খুব পছন্দ ছিল। দৃশ্য কাটলো। এবার দেখানো হলো যে চ্যাং তার দাদুকে সব কথা বলছে যে একটা মেয়ে আছে যে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সে আমার কথা ভুলে গেছে। তখন দাদু বললেন, তাতে কি হয়েছে? দেখো, মাঝে মাঝে তোমার দিদাও আমাকে ভুলে যান, তাতে কি আমাদের ভালোবাসা কমে গেছে? তার মানে তোমার এখনো সেই মেয়েটাকে গুরুত্বপূর্ণ মনে করা উচিত। চ্যাং খুশি হলো। এরপর দাদু তার স্ত্রীকে নিয়ে তৈরি হয়ে গেলেন, কারণ তার স্ত্রী আবার বিয়ে করতে চান, কারণ তার সাথে যে তার বিয়ে হয়েছে সেটা এখন সে ভুলে গেছে। তাই তিনি দাদুকে বললেন, এই বিয়ের আয়োজক ছেলেটা কি হ্যান্ডসাম। আসলে দাদি ভেবেছেন যে চ্যাং এসেছে তাদের বিয়ে করানোর জন্য, কারণ তিনি ভুলে গেছেন যে তার হাজবেন্ডের সাথে তার বিয়ে হয়েছিল। এখনো তারা নিজেদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করছেন। তখন দাদু বললেন, হ্যাঁ ঠিক বলেছো, সে হ্যান্ডসাম, তবে আমার চেয়ে বেশি নয়, তুমি শুধু আমার দিকে তাকাও। দিদা বললেন, তুমিই তো আমার হিরো। তাদের আবার বিয়ে হলো আর তারপর তারা দুজন একসাথে নাচতে শুরু করলেন। অর্থাৎ তারা এই মুহূর্তটা খুব উপভোগ করছিলেন। এটা দেখে চ্যাং খুশি হলো। পরের দৃশ্যে আমরা দেখলাম যে ইউজু মিউজিক ফেস্টিভ্যালের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিউজিক ফেস্টিভ্যালের প্রস্তুতি চলছিল। ইউজু গানের কথা পাল্টাতে চাইছিল, কিন্তু পরিমার রাজি হচ্ছিল না, কারণ সে জানতো ইউজুর শার্শাওয়ের কথা মাথায় রেখে গানের লাইন পরিবর্তন করছে। সবাই চলে যেতে শুরু করলে ইউজু পরিমাকে আড়ালে কথা বলতে ডাকলো। এবার দেখানো হলো চ্যাংকে যে শার্শাওয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শার্শাও পুডিং এর সাথে পিছনে আসছিল। চ্যাং ভাবছিল কিভাবে শার্শাওকে মনে করাবো যে আমি তার ছোটবেলার বন্ধু। ঠিক তখনই তার চোখে পড়ল কিছু বখাটে ছাত্রের দিকে। তাদের দেখে চ্যাংয়ের মাথায় একটা বুদ্ধি এলো। সে প্রথমে সেই ছেলেগুলোকে উস্কে দিল, মানে তাদের উন্নতির জন্য লম্বা একটা জ্ঞান দেওয়া শুরু করলো। এতে তারা সবাই খেপে গিয়ে বলল, এই তুই কি আমাদের শিক্ষক যে আমাদের লেকচার দিচ্ছিস? চ্যাং তখন তাদের বলল, তোমরা এখানে নয় বরং আমার পিছু পিছু এসো।
অন্যদিকে পরিমা ইউজুকে তার মনের কথা খুলে বলল, কিন্তু ইউজু তাকে রিজেক্ট করলো। পরিমা জিজ্ঞেস করলো, তুমি কি শাসাওকে পছন্দ করো? ইউজু বলল, হ্যাঁ অবশ্যই, শাসাওয়ের সাথে আমারই মানায়, কারণ আমরা একসাথে বড় হয়েছি, আমরা একেবারে সবকিছু জানি। সত্যি বলতে শাসাওকে শুধু আমি খুব ভালোভাবে বুঝি। কিন্তু পরিমা তখন একটা ছবি দেখে বলল, কিন্তু সে তো অন্য আরেকটা ছেলেকে নিয়ে ব্যস্ত আছে। এটা দেখে ইউজু চমকে গেল এবং তার মধ্যে হিংসা জন্মালো। এবার দেখানো হলো চ্যাংকে, যে সেই ছেলেগুলোকে বলছে, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, তারপর মন ভরে আমাকে মারতে পারবে। এরপর যখন সে দেখলো শাসাও আসছে, তখন সে তাদের মারামারি শুরু করতে বলল। ছেলেগুলো শাসাওকে সব মনে করিয়ে দেওয়ার আশায় চ্যাংকে খুব মারতে শুরু করলো, কিন্তু শাসাও কিছুই দেখতে পেল না, কারণ পুডিং তাকে আইসক্রিম খাওয়ার জন্য টেনে নিয়ে গেল। এতে চ্যাং হতবাক হয়ে গেল। এখন সে একা মার খাচ্ছে, তাই সেও পাল্টা আঘাত খানলো। এখন সে ছোটবেলার দুর্বল বাচ্চাটি নেই, সে এখন অনেক শক্তিশালী, তাই সে সব কটাকে ভালো মতো শিক্ষা দিতে লাগলো। এক ছেলে ইউজুকে ফোন করে সাহায্য চেয়ে ডাকতে শুরু করলো। ইউজু এসে চ্যাং এর নাম ধরে চিৎকার করলো। তবে তাদের মধ্যে কি মারামারি হলো সেটা এই মুহূর্তে দেখানো হলো না। পরের দিন আমরা দেখলাম শাসাও এখনো ঠিক মতো হাঁটতে পারছে না, তবু চ্যাং এর জন্য সে স্কুলে এসেছে। যখন সে ইউজু এর বাজে অবস্থা দেখলো, জিজ্ঞেস করলো, কার সাথে মারামারি করেছিস? এমনভাবে মার খেয়েছিস কেন? ইউজু বলল, না, আমি বন্ধুদের সাথে খেলছিলাম। শাসাও চলে যেতে শুরু করলে ইউজু বলল, নে, আমার ব্যাগে উঠে পড়ল, আমি তোকে দোতলায় পৌঁছে দেব। শাসাও মানা করলো এবং নিজেই যেতে শুরু করলো। ইউজু তখন ভালোভাবে শাসাওয়ের দিকে তাকালো, তারপর চিৎকার করে বলল, আমার সাহায্য নিবি না? অথচ চ্যাংয়ের সাহায্য সহজে নিয়েছিলি, ওর ব্যাগেও তো উঠেছিলে। প্রথমে শাসাও অবাক হলো, ও এসব কি করে জানে। তারপরে বলল, সে আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, তাই আমি তার ব্যাগে ছিলাম। আর শোন, আমাকে আর কখনো জোরে ধমক দিবি না। এই বলে সে সেখান থেকে চলে গেল। বেচারা ইউজু তখন মন খারাপ করে দাঁড়িয়ে রইল। এখন সে কি করে শাসাওকে বলবে যে চ্যাংয়ের সাথে তাকে দেখে তার ভীষণ ঈর্ষা হয়। ক্লাসের দৃশ্য দেখানো হলো। আজ চ্যাং স্কুলে আসেনি। স্যার বললেন, এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, চ্যাংয়ের বাড়িতে কে পেপারটা দিয়ে আসবে? শাসাও জোরে চেঁচিয়ে উঠল, স্যার আমি যাব, মানে আমি ওর বন্ধু, তাই না? এরপর দৃশ্য বদলে গেল। শাসাওকে চ্যাংয়ের বাড়ির বাইরে দেখানো হলো। চ্যাং যখন বাইরে এলো, তার মুখেও আঘাতের চিহ্ন ছিল। শাসাও চমকে গেল, কে তোমাকে এমন মারলো? চ্যাং শাসাওকে বাড়ির ভেতরে নিয়ে এলো এবং তার দিদার সাথে পরিচয় করিয়ে দিল। কিন্তু দিদা অসুস্থ থাকায় শাসাওকে দেখে ভয় পেয়ে গেলেন এবং তার স্বামীকে এক্ষুনি ডাকার জন্য বায়না শুরু করলেন। এরপর তিনি কান্নাও শুরু করলেন। চ্যাং বলল যে দাদু দিদার ওষুধ আনতে অনেক দূরে গেছেন, তাই এত তাড়াতাড়ি আসতে পারবেন না, আর দিদার অবস্থা খুব খারাপ হচ্ছে। তখন শাসাও বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। এরপর দেখানো হলো যে শাসাওয়ের মুখে দাদুর মতো মেকআপ লাগানো। এক জায়গা থেকে দাদু ভিডিও কল করছেন, আর দিদার শাসাওকে তার স্বামী ভেবে নাচতে শুরু করলেন এবং খুশি হলেন যে তার স্বামী তার সাথে আছেন। চ্যাং তখন গান বাজাচ্ছিল। এভাবে তারা দুজনে মিলে দিদাকে শান্ত করলো। দিদা ঘুমিয়ে পড়লেন। এরপর দুজন বাইরে বসে অনেক কথা বলল, অর্থাৎ তারা বেশ ভালো সময় কাটালো। রাতে দাদু চ্যাংকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটা কি সেই যে তোমাকে ভুলে গেছে? চ্যাং বলল, হ্যাঁ। তখন দাদু বললেন, যদি সে তোমাকে মনে করতে না পারে তাতে কি হয়েছে? এর মানে হলো তোমার এখন এমন কিছু নতুন স্মৃতি তৈরি করা উচিত যার সে কখনো ভুলতে পারবে না। চ্যাং এই কথায় রাজি হলো। এরপর দেখানো হলো যে পরের দিন থেকে চ্যাং শাসাওয়ের সাথে আরো বেশি সময় কাটাতে শুরু করলো। কখনো সে শাসাওয়ের প্রিয় স্যান্ডউইচ বানিয়ে এনে দিত, কখনো তার পছন্দের বাবল কফি আনতো, কখনো তারা ক্লাসে খেলাধুলা করত, অর্থাৎ কখনো শাসাও চ্যাংকে ভয় দেখাতো, কখনো চ্যাং শাসাওকে। দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হলো এবং তারা দুজনে একসাথে খুব খুশি ছিল। তারা সারা রাত চ্যাট করতো এবং একে অপরের কথা বলতো। শাসাও তো চ্যাংয়ের ছায়াটাকেও পছন্দ করতে শুরু করলো, যার সাথে সে খেলছিল। চ্যাং এখন শাসাওকে পড়ালেখাতেও ভালো করতে সাহায্য করছিল, তাই প্রতিদিন সে তাকে পাশে বসিয়ে অঙ্ক করাতো। ইউজুর এটা একদম ভালো লাগছিল না যে কিভাবে এই দুজন এতটা ঘনিষ্ঠ হচ্ছে। শাসাও ইউজুকে বলল যে আমার তোর সাথে কিছু কথা আছে। শাসাও ইউজুর সাথে গেল। এরপর দেখানো হলো যে ইউজুর যার সাথে হোস্ট শো উপস্থাপনা করার কথা ছিল তার ব্রেকআপ হয়ে গেছে, তাই সে খুব কাঁদছে। এই কারণে ইউজু এখন শাসাওকে তার হোস্ট হতে বলল। শাসাও প্রথমে রাজি না হলেও শেষমেশ রাজি হয়ে গেল। এরপর সে বাইরে এসে চ্যাংকে এই ব্যাপারে বলল এবং বলল যে তোমাকে অবশ্যই শো দেখতে আসতে হবে। চ্যাং বলল, আমার একটু দেরি হবে,
হোয়াইটকে ইনজেকশন দেওয়ার জন্য নিয়ে যেতে হবে, তবে আমি অবশ্যই আসব। এবার মিউজিক ফেস্টিভ্যালের দিন দেখা গেল, যেখানে প্রচুর লোক এসেছে, অনেকের পারফরমেন্স শুরু হয়ে গেছে, সবাই খুব মজা নিচ্ছে, শাসাও খুব খুশি। অন্যদিকে পরিমা তার অনুভূতির জন্য বিষণ্ণ দেখাচ্ছে তাকে। সে সরাসরি ইউজোর সাথে সব পরিষ্কার করার কথা ভাবলো এবং শার্টের দ্বিতীয় বোতামটি ভেঙে ইউজোর কাছে এলো। এই বোতামটি হৃদয়ের কাছে থাকে। আসলে এটি জাপান, চীন এবং তাইওয়ানের একটি খুব জনপ্রিয় ঐতিহ্য যে যখন কোনো ছেলে বা মেয়ে স্কুল জীবনে কাউকে পছন্দ করে, তখন তারা তাদের স্কুল ইউনিফর্মের শার্টের দ্বিতীয় বোতামটি ভেঙে তাদের ক্রাশকে দেয়। এর মানে হলো তারা তাদের অনুভূতি প্রকাশ করছে এবং অন্য মানুষটিকে খুব পছন্দ করছে। কিন্তু ইউজো আবারও একই কথা বলল যে আমার কাছে শুধু শাসাই গুরুত্বপূর্ণ। কি হয়েছে? সে এখন আমাকে ভালোবাসে না তো কি হয়েছে? সে একদিন আমার অনুভূতি বুঝবে, আর যদি আমি তাকে নাও পাই তবু আমি তাকেই ভালোবাসবো, কারণ সে আমার ছোটবেলার ভালোবাসা। ইউজোর এই কথাগুলো শুনে পরিমার হৃদয় ভেঙে গেল, আর সে ইউজোকে বোতামটি দিতে পারলো না। এদিকে চ্যাংও শোতে আসছিল, কিন্তু প্রথমে সে শাসাওকে জিজ্ঞেস করলো তোমার জন্য কি আনবো। তখন শাসাও তার সব পছন্দের জিনিসের কথা বলল। সে এটাও বলল যে সে কোন ধরনের বাবল কফি পছন্দ করে। এরপর সে অর্ডার দেওয়ার জন্য কাউন্টারে এলো। সেখানকার যে কাকা ছিলেন তিনি বুঝলেন যে এই কফিটা নিশ্চিতভাবে শাসাওয়ের জন্য। তাই তিনি বললেন এই প্রথম দেখলাম ইউজু ছাড়া অন্য কেউ শাসাওয়ের পছন্দ জানে। তোমাদের দুজনকে একসাথে খুব মিষ্টি লাগে। তুমি যদি শাসাওকে তোমার করতে চাও তাহলে আগে ইউজুকে হারাও, কারণ ইউজু ছোটবেলা থেকেই শাসাওয়ের জন্য পাগল। চ্যাং এই কথা শুনে চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তারপর তার মনে পড়ল সেদিন তাদের যে মারামারি হয়েছিল সেটা শাসাওকে নিয়ে শুরু হয়েছিল, কারণ ইউজু তখন কেবল বলছিল যে শাসাও শুধু তারই, অন্য কেউ এলেও সে শাসাওয়ের কাছ থেকে সরবে না। এই কথাগুলো মনে করে বর্তমানে চ্যাং আরো মন খারাপ করলো। এবার আমরা দেখলাম শাসাও হোস্টিং করছে। অনেক প্রশংসা করার পর সে ইউজুর ব্র্যান্ডকে মঞ্চে আসার জন্য বলল। সবাই এলো, ইউজু গিটার বাজাতে শুরু করলো, কিন্তু পরিমার মন ভেঙে যাওয়ায় সে আর গান করলো না। সবাই অবাক হলো যে পরিমার কি হলো। পরিমা বলল সরি, আমি এটা করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করলো। শাসাও তাকে আটকালেও সে থামলো না। সব ছাত্ররা অবাক হলো, তাদের শো বুঝি বন্ধ হয়ে গেল। কিন্তু তখনই শাসাও গান গাইতে গাইতে মঞ্চে প্রবেশ করলো। এটা দেখে ইউজো উত্তেজিত হলো। এরপর দুজনে মিলে একসাথে গান করলো, কারণ ইউজো আগেই শাসাওকে তার গানটা মুখস্থ করেছিল। সবাই তাদের পারফরমেন্স খুব পছন্দ করলো, কারণ তারা দুজনে খুব ভালো গান গাইছিল। কিন্তু চ্যাং যখন এখানে এলো তখন তার এটা একদম ভালো লাগলো না। মানে তার এমন মনে হতে শুরু করলো যে এই দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছে, আমি অকারণে এদের ভালোবাসার মাঝখানে এসেছি, তাই আমার শাসাওয়ের থেকে দূরে থাকা উচিত। এই ভেবে সে সেখান থেকে চলে গেল। এবার আমরা দেখলাম শাসাও ইউজোর সাথে বাড়ি ফিরছে। ইউজো অনবরত শাসাওয়ের প্রশংসা করছিল যে শাসাও কত ভালো গান গেয়েছে, মানে সে দারুণ কাজ করেছে। সে তাকে ধন্যবাদও জানাচ্ছিল। কিন্তু শাসাও মন খারাপ করেছিল যে চ্যাং কেন পারফরমেন্স দেখতে এলো না, তার তো আসার কথা ছিল, আর এখন সে মেসেজের উত্তরও দিচ্ছে না। পরের দিন চ্যাং স্কুলে আসার সাথে সাথেই শাসাও সরাসরি তাকে জিজ্ঞেস করলো তুমি কেন আসোনি? তোমার কি শরীর খারাপ ছিল নাকি অন্য কিছু যে তুমি আমার মেসেজের উত্তর দিচ্ছ না? চ্যাং বলল আমি তোমার সাথে একা কথা বলতে চাই। শাসাও তার সাথে যেতে শুরু করলে ইউজো তাদের যেতে দেখলো। ছাদে এসে চ্যাং শাসাওয়ের থেকে দূরে থাকার জন্য এই অজুহাত দিল যে আমি তোমাকে ইউজোর সাথে গান গাইতে দেখেছি, যা আমার পছন্দ হয়নি। শাসাও ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো তার মানে তুমি জানো না সে আমার বন্ধু? চ্যাং বলল কিন্তু তোমাদের দুজনকে শুধু বন্ধু বলে মনে হয়নি, মানে তোমরা দুজন খুব ঘনিষ্ঠ, আর যখন তুমি ইউজের এত কাছাকাছি তখন তোমার আমার সাথে বন্ধুত্ব করা উচিত হয়নি। শাসাও বোঝানোর চেষ্টা করলো যে এটা এমন নয় যেমনটা তুমি ভাবছো, একদমই না। কিন্তু চ্যাং শাসাওকে বলল আমার মনে হয় তুমি ইউজোকে পছন্দ করো, আর তাছাড়া এটা হতে পারে যে তুমি খুব ইজি মানে সেই মেয়ে যে খুব সহজে সবার সাথে মিশে যায়। এদের শাসাওয়ের স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগলো। তার ক্রাশের কাছ থেকে এমন কথা শুনে তার হৃদয় ভেঙে গেল। চ্যাং এই সব কথা পাথর চাপা দিয়ে বলল যাতে শাসাও ইউজোর সাথেই থাকে, ইউজো যাকে পাগলের মতো ভালোবাসে। ইউজো যখন খেয়াল করলো যে চ্যাং একা ফিরে এসেছে, শাসাও আসেনি, তখন সে চ্যাংকে জিজ্ঞেস করলো শাসাও কোথায় গেল? চ্যাং বলল তুমি যা চেয়েছিলে আমি তাই করেছি, তাই তুমি খুশি থাকতে পারো। তখন ইউজো সবটা বুঝতে পারলো আর পাগল
পাগলের মতো সে চারদিকে শাসাওকে খুঁজতে শুরু করলো, কারণ সে বুঝে গেছে যে চ্যাং শাসাওকে প্রত্যাখ্যান করেছে। শেষ মিনিট যখন সে শাসাওকে বসে থাকতে দেখলো তখন বলল, ধন্যবাদ তুমি এখানে আছো, না হলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আত্মহত্যা করে ফেলেছো। শাসাও উত্তর দিল, এখন আমি এতটা পাগল নই যে আমার বাবা মা জীবিত থাকতে আমি নিজেকে মেরে ফেলবো। এরপর সে তার সব কষ্টের কথা বলল, কিভাবে চ্যাং তার থেকে দূরত্ব তৈরি করেছে অথচ আমি তাকে মন দিয়ে ভালোবেসেছিলাম। ইউজু তখন বলল, কেউ না থাকুক তোমার কাছে এখনো আমি আছি, তাই চলো আমি তোমাকে ঘুরিয়ে আনি। এরপর দুজনেই গেমিং জোনে গেল। সেখানে দুজনে মন ভরে গেম খেললো, খুব মজা করলো। তারা একসাথে গানও গাইলো, নাচলো। তারা অনেক বার্গার খেলো, অনেক বাবল কফি পান করলো। এইসব খেয়ে দিয়ে দুজনেই নাজেহাল অবস্থা করলো। এরপর দেখানো হলো যে শাশুর যখন ইউজের স্টুডিওতে এসে গান গাইছিল তখন কিছুক্ষণ পর সে খুব কাঁদতে শুরু করলো, কারণ চ্যাংয়ের বলা কথাগুলোতে তার মন খুব ভেঙে গেছে। সে বলতে শুরু করলো, চ্যাং যদি আমার প্রতি আগ্রহী নাই ছিল তাহলে কেন আমার জন্য দুপুরের খাবার আনতো, কেন আমার সাথে মজা করতো, আমি কি তার জন্য খেলনা ছিলাম? সে কাঁদতে কাঁদতে শুয়ে পড়লো। ইউজো বলল, কেন তুমি এত মন খারাপ করছো? চ্যাংয়ের বদলে কি তুমি শুধু আমার দিকে মনোযোগ দিতে পারো না? মানে আমরা ছোটবেলা থেকে একসাথে আছি, আমরা সবকিছু একসাথে করেছি, আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝি। তাহলে কি তুমি আমাকে সেই একই দৃষ্টিকোণ থেকে দেখতে পারো না যে দৃষ্টিকোণ থেকে চ্যাংকে দেখো? মানে এক অর্থে ইউজো আজ প্রথম শাসাওকে তার মনের কথা খুলে বলল যে সে শাসাওকে পছন্দ করে। কিন্তু যখন সে শাসাওয়ের দিকে তাকালো তখন জানতে পারলো যে শাসাও ঘুমিয়ে পড়েছে। ইউজো তাকে জাগিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু শুনতে পাওনি? শাসাও বলল, না। তুমি কিছু বলেছিলে? আর এরপর রাতের খাবারের অজুহাত দিয়ে সে সেখান থেকে চলে যেতে শুরু করলো। ইউজো বুঝতে পারলো যে সে সব শুনেছে আর তাই এমন ব্যবহার করছে। শাসাও বাইরে এসে বড় করে শ্বাস নিল। এইমাত্র কি হলো? আমি তো এখানে এসেছিলাম মন হালকা করতে, কিন্তু এখন আমার মন আরো ভারী হয়ে গেল। সে বাড়ি এলো এবং ইউজের ছবি দেখে ভাবতে শুরু করলো, আমাদের মধ্যে কি সত্যি কিছু হতে পারে? হ্যাঁ। তারপর সে বলল, না, আমার হৃদয়ে শুধু চ্যাং আছে আর আমি ইউজোকে কখনো পার্টনার হিসেবে দেখিনি। অন্যদিকে শাসার বাবা মা চিন্তিত যে মেয়েটার কি হলো যে সে ঘর থেকে বের হচ্ছে না। তখন শাসাওয়ের ভাই বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওকে গর্ত থেকে বের করার। আর এরপর শাসাওয়ের ঘরের বাইরে এসে তার প্রিয় নুডলস রান্না করা শুরু করলো। সেটার গন্ধ শাসাও এর কাছে পৌঁছালো। তখন সে তার সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে অবশেষে বাইরে এলো। তবে দেখানো হলো যে আজ প্রথমবার সে তার প্রিয় নুডলস খেয়েও কষ্ট পাচ্ছে। আর সে তার পরিবারের কাছে পুরো গল্পটা বলল যে তার ক্রাশ তাকে দূরে থাকতে বলেছে, একরকম প্রত্যাখ্যান করেছে। তখন মা পরামর্শ দিলেন যে তোমার চুপ করে সব শোনা উচিত হয়নি, তোমার সেই ছেলেটার কাছে আসল কারণটা জানতে চাওয়া উচিত ছিল। শাসাও বলল, সে আমাকে ইজি গাল বলেছে। তখন পরিবারের সদস্যরা বলল, তুমি কি সত্যিই ইজি? শাসাও চেঁচিয়ে উঠল, না, এমন কিছু নেই। মা ভালোবাসার উপর একটা দারুণ লেকচার দিলেন যে আমি তোমার বাবার পিছনে লেগেছিলাম, তারপর সে আমার প্রেমে পড়লো, আর এখন দেখো আমরা দুজনে একসাথে কত খুশি আর একে অপরকে ভালোবাসি। তাই তোমার এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া উচিত না, তুমি তো আমার মেয়ে। আর সেই ছেলেটার সাথে আবার সব পরিষ্কার করো। শাসাও উত্তেজিত হতে শুরু করলো, কিন্তু পরের দিন সে ক্লাসে চ্যাংয়ের সাথে কথা বলার চেষ্টা করেও পারলো না। উল্টো সে ইংরেজি শিক্ষকের কাছ থেকে বকা খেলো। এই শিক্ষকটি ছিল বেশ হিটলার টাইপের। তিনি ফ্রেঞ্চ ভাষায় শাসাওকে বলছিলেন যে সে সবসময় কম নম্বর পায়, তবুও ক্লাসে মনোযোগ দেয় না, বোকা অকেজো ব্যক্তি, যার কথা কোনো ছাত্রই বুঝতে পারছিল না। কিন্তু চ্যাং রেগে গিয়ে ফ্রেঞ্চ ভাষাতেই শিক্ষককে উত্তর দিতে শুরু করলো, আমার ফ্রেন্ডকে বোকা আর অকেজো বলার সাহস আপনার কি করে হয়? আপনার কাজ আমাদের শেখানো, আমাদের অপমান করা নয়। তখন সবাই অবাক হতে লাগলো যে এই দুজন কোন ভাষায় কথা বলছে, মানে কি চলছে এখানে সেটা বুঝতে পারছে না কেউ। শিক্ষক ফ্রেঞ্চ ভাষায় বললেন, হিরো সাজার দরকার নেই, সব মিলিয়ে এই মেয়েটি তোমার কে হয়? তখন চ্যাং বলল, সে আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তাকে অপমান করা মানে আমাকে অপমান করা, তাই আমি কখনো কাউকে, একজন মানুষকে অপমান করার অধিকার দেব না। এই বলে সে নিজের আসনে বসে পড়ল। ইউজু এই পুরো ঘটনা অনুবাদ করার জন্য রেকর্ড করে নিল, যাতে সে পরে ট্রান্সলেট করে কি কথা হয়েছে সবটা বুঝতে পারে। তবে শিক্ষক তখনও শান্ত হলেন না, তিনি আবার বাজে কথা বললেন। চ্যাং আবার রেগে গিয়ে হুমকি দিল, আমি আপনার নামে রিপোর্ট করব, কারণ এই প্রথমবার হয়নি, আপনি এখানে ফ্রেঞ্চ ভাষায় অনেকবার ছাত্রদের বাজে কথা বলেছেন।
যা নিয়মের বিরুদ্ধে। তখন সব বাচ্চারা খুশি হতে শুরু করলো যে কিভাবে চ্যাং হিটলার শিক্ষককে দমন করছে। যদিও তারা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু হ্যাঁ, তারা এটা বুঝতে পারছিল যে চ্যাং যাই বলছে শাসাওয়ের জন্যই বলছে। নিজের জন্য চ্যাং এর এমন অবস্থান দেখে শাসাও বেশ অবাক হলো। এরপরের দৃশ্যে দেখানো হলো শিক্ষক স্টাফ রুমে এসে ক্ষোভ ঝাড়ছেন, আমি চ্যাংকে ছাড়বো না। তখনই সিকিউরিটি গার্ড তার কাছ থেকে সব কথা শুনলেন। গার্ড তখন বললেন, চিন্তা করবেন না, আমার কাছে সেই ছাত্রকে জব্দ করার রাস্তা আছে। কারণ গার্ডের মাথায়ও প্রথম দিন চ্যাং এর কারণে আঘাত লেগেছিল। এরপর তিনি সেই মারামারির ফুটেজ দেখাতে শুরু করলেন যখন চ্যাং আর ইউজুর মধ্যে মারামারি হয়েছিল। গার্ড বললেন, এভাবে আমরা ওকে শিক্ষা দেব। এবার দেখানো হলো ফুটেজ দেখে চ্যাংকে অনেক প্রশ্ন করা হচ্ছে। এতে চ্যাং কিছুটা ঘাবড়ে গেল। গার্ড বললেন যে একজন সাক্ষীও আসবে, এরপর তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আর তখনই সেখানে ইউজু এলো। চ্যাং ভাবলো এ নির্ঘাত আমার বিপক্ষে কথা বলবে, কিন্তু ইউজু বলল, না, চ্যাং আমার সাথে মারামারি করেনি, বরং আমরা দুজনে মজা করে মারামারি খেলার মতো খেলছিলাম। চ্যাং চমকে গেল, ইউজু সত্যি আমাকে বাঁচাচ্ছে। গার্ড বললেন, মিথ্যা বলে ঠিক করছো না। কিন্তু ইউজু তার কথায় অটল রইল। গার্ড তখন চ্যাংকে স্কুল থেকে বের করে দেওয়ার মতো প্রমাণ জোগাড় করতে পারলেন না, তবে দুজনকে শাস্তি দিলেন, দুজনেই দ্রুত সাইকেল চালাবে। চ্যাং প্রশ্ন করলো, তুমি আমাকে সাহায্য করলে কেন? ইউজু বলল, কারণ তুমি শাসাওয়ের পাশে দাঁড়িয়েছিলে। চ্যাং জিজ্ঞেস করলো, তুমি কি সব বুঝতে পেরেছিলে? ইউজু তখন সেই রেকর্ডিংটা চালিয়ে দিল, যেটা সে চীনা ভাষায় অনুবাদ করে রেখেছিল। সে বলল, আমি মানি যে আমি পড়ালেখায় তোমার মতো ভালো নই, কিন্তু আমি বোকাও নই। এরপর ইউজু বলল, আমি হেরে গেছি। অর্থাৎ সে শাসাওয়ের কাছে তার অনুভূতি প্রকাশ করেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তাই এখন আমি তোমাদের দুজনকে আটকাবো না, এই কথা বলেছে। এরপর সে বলল, তোমার ইজি কথাটা শুনে শাসাও খুব কষ্ট পেয়েছে। এইটা শুনে চ্যাংয়ের খারাপ লাগলো যে শাসাওকে দূরে সরানোর জন্য আমার এতটা বাজে কথা বলা উচিত হয়নি। এবার আমরা দেখলাম শাসাওয়ের বন্ধু জিয়ালিং শাসাওকে বোঝাচ্ছে যে আজ চ্যাং যেভাবে তোমার পাশে দাঁড়ালো তাতে মনে হয় সে তার অনুভূতি লুকাচ্ছে, তুমি ওর সাথে কথা বলো। তখন শাসাও একটা কেক নিয়ে চ্যাংয়ের সাথে দেখা করতে এলো। চ্যাং বলল, কিন্তু আজ তো আমার জন্মদিন নয়, আজ হোয়াইটের জন্মদিন। কারণ হোয়াইটকে সে প্রথম যেদিন পেয়েছিল চ্যাং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই তারিখটাই দিয়েছে, মানে যেদিন তার শাসাওয়ের সাথে প্রথম দেখা হয়েছিল। শাসাও বলেছিল সমস্যা নেই, ওরা হোয়াইটের জন্মদিন পালন করব। কিন্তু বৃষ্টি শুরু হয়, দুজনে এক জায়গায় এসে বসলো। তারা হোয়াইটের জন্মদিন পালন করলো। শাসাও চ্যাংকে তিনটি ইচ্ছা চাইতে বলল। প্রথম ইচ্ছা সে চাইল যে হোয়াইট যেন সুস্থ হয়ে যায়। দ্বিতীয় ইচ্ছায় সে শাসাওয়ের কাছে ইজি বলার জন্য ক্ষমা চাইতে শুরু করলো। শাসাও বলল, না, আমি সত্যি ইজি নই। এরপর সে হোয়াইটকে বলল যে তুমি অসুস্থ, তাই তোমাকে কেক খাওয়াতে পারবো না। কথা বলতে বলতে যখন তারা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে এলো, তখন শাসাও তাড়াতাড়ি সরে গিয়ে বলল, আমি এটা ইচ্ছে করে করিনি, মানে আমি সত্যি ইজি নই। তখন চ্যাং দ্রুত শাসাওয়ের কাছে এলো। শাসাও তাকে কিস করার জন্য নার্ভাস হয়ে গেল, কিন্তু তারা চুমু খাওয়ার আগেই হোয়াইট বমি করলো। এতে দুজনেই চিন্তিত হয়ে পড়লো। হোয়াইটের হঠাৎ কি হলো? চ্যাং অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে নেটওয়ার্ক কাজ করছিল না। তখন শাসাও হোয়াইটকে কোলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করলো। দেরি করা যাবে না। তারা দুজনে একজন ডাক্তারের কাছে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে ডাক্তারের ক্লিনিক বন্ধ। এরপর তারা অন্য এক জায়গায় গেল, সেটাও বন্ধ। চ্যাং খুব চিন্তিত হয়ে পড়লো। শাসাও কাঁদতে শুরু করলো। ইউজু শাসাওকে ফোন করে জিজ্ঞেস করলো, কোথায় তুই? তোর মা রাতের খাবার তৈরি করেছেন। তখন শাসাও কাঁদতে কাঁদতে সব কথা ইউজুকে বললো এবং সাহায্য চাইলো। ইউজু দ্রুত সেখান থেকে দৌড়ে গেল সে এক ডাক্তারকে, যিনি ক্লিনিক বন্ধ করতে যাচ্ছিলেন। এমনকি সে তার পা ধরে রিকোয়েস্ট করলো যে কুকুরটি এমন এক ছেলের যার বান্ধবী সেই মেয়ে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। তখন ডাক্তার ইউজের উপর দয়া করলেন। ওদিকে চ্যাংয়ের মনে হলো যেন হোয়াইটের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। সে সেখানে শুয়ে হাওয়া করে কাঁদতে শুরু করলো। তার মনে পড়ছিল কিভাবে সে তার কুকুর হোয়াইটের সাথে এতদিন ছিল, সেই সব স্মৃতি। শাসাও কাঁদতে শুরু করলো, কিন্তু তখনই ইউজে এসে কুকুরটাকে নিয়ে যেতে শুরু করলো। সে বলল যে একটা ক্লিনিক খোলা আছে। শাসাও অবাক হয়ে ইউজের দিকে তাকালো। আমার একটার ডাকে ইউ চলে এসেছে। ডাক্তার হোয়াইটকে পরীক্ষা করলেন। শাসাও ইউজুকে ধন্যবাদ জানাচ্ছিল, কিন্তু তখনই জানা গেল যে হোয়াইট মারা গেছে। ডাক্তার বললেন, দুঃখিত, তোমরা ওকে দেরি করে এনেছো।
তখন চ্যাং খুব খারাপভাবে কেঁদে উঠলো। শাসাও চ্যাংকে শান্ত করতে গিয়ে নিজেও কাঁদতে শুরু করলো। এইসব দেখে ইউজি এত কষ্ট পেল যে সে বাড়ি ফিরে এসে খারাপভাবে খাবার খেতে শুরু করলো। শাসার বাবা মা বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে, যে সে এতটা আহত, তাই তারা কিছু না বলে সেখান থেকে চলে গেলেন, যাতে ইউজু একা একা কেঁদে মন হালকা করতে পারে। সবাই চলে গেলে ইউজু সত্যি খুব খারাপভাবে কাঁদতে শুরু করলো, কারণ যাকে সে প্রথম থেকে নিজের বলে মনে করত সেই মেয়েকে অন্য একটি ছেলের জন্য এতটা চিন্তিত দেখে তার খুব কষ্ট হচ্ছিল। এরপর দৃশ্যে দেখানো হলো চ্যাং বাড়ি ফিরে এসে অবাক হলো, কারণ তার মা তাকে নিতে এসেছেন। তিনি জানতে পেরেছেন যে চ্যাং গ্রামে থাকছে। মা চ্যাংকে তার জিনিসপত্র গুছিয়ে নিতে বললেন, কারণ এখন তিনি চ্যাংয়ের পড়ালেখা বিদেশ থেকে শেষ করাবেন। তখন দাদু বললেন, পরে কথা বলো, আগে তোমরা দুজনে কিছু খাও। দিদা দাদুকে জিজ্ঞেস করলেন এই মহিলাটিকে। দাদু বললেন, ইনি আমাদের মেয়ে। চ্যাংয়ের মা তার মায়ের কাছে এসে লেকচার দিতে শুরু করলেন, কেন তোমরা একে এখানে রেখেছো, বরং একে কেয়ার সেন্টারে পাঠানো উচিত, সেখানে ওর সঠিক যত্ন হবে। তোমরা কেন আমার কথা শোনো না? আমি আমার ম্যানেজারকে বলে মায়ের ফর্ম পূরণ করিয়ে দেব। তখন দাদু রেগে গিয়ে বললেন, আমি তোমাকে কতবার বলেছি যে আমাদের দুজনের আলাদা হওয়ার দরকার নেই, কারণ আমি আমার স্ত্রীর ভালো যত্ন নিতে পারি, ওর শুধু আমাকে দরকার। চ্যাংয়ের মা তখন বাজে কথা বলতে শুরু করলেন, কে আগে মারা যাবে না জানি আর কতদিন তোমরা দুজনে বাঁচতে পারবে, তাই আমি তোমাদের ভালোর জন্যই বলছি। তখন দাদু বললেন, আমি জানি যে আমরা দুজন তোমার কাছে শুধু একটা বোঝা, তাই তুমি বছরে একবারও ফোন করো না আর কখনো আমাদের খোঁজও নাও না, আর এখন এসেছো শুধু তোমার ছেলে চ্যাংকে নিতে। তাদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল আর দিদাও কাঁদতে শুরু করলেন। তখন চ্যাং চিৎকার করে বলল, মা আমি তোমার সাথে যেতে রাজি, তুমি শুধু দাদু আর দিদাকে আলাদা করো না। চ্যাংয়ের মা এটা শুনে খুশি হলেন যে চ্যাং বিদেশে যেতে রাজি হয়েছে। পরের দিন দেখানো হলো চ্যাং শাসাবের সাথে দেখা করলো। সেখানে সে প্রথমে শাসাবকে পরীক্ষা সংক্রান্ত অনেক কিছু বুঝিয়ে দিল। তারপর সে তাকে বলল যে আমি আবার বিদেশে ফিরে যাচ্ছি, আমার ইচ্ছে ছিল এখানে থেকে স্কুল শেষ করার, কিন্তু মা রাজি হচ্ছেন না। শাসাও তখন হতবাক হয়ে গেল, মানে সে খুব খারাপ ভাবে কাঁদতে শুরু করলো। আমরা একসাথে ক্রিসমাস পালন করলাম না, নিউ ইয়ারও না, ভ্যালেন্টাইনও না, মানে আমি তোমাকে পাওয়ার জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর এখন যখন সব ঠিক হয়ে যাচ্ছে তুমি চলে যাচ্ছ, আমি এটা মানতে পারবো না। এরপর সে স্পষ্ট করে বলল, চ্যাং আমি তোমাকে পছন্দ করি, খুব পছন্দ করি, প্লিজ আমার সাথে এমন করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন চ্যাংও খুব কাঁদতে শুরু করলো, কিন্তু সে নিরুপায়, তাকে যেতেই হবে। তাই দুজনেই শুধু অনেকক্ষণ ধরে কাঁদতে লাগলো। এরপর দেখানো হলো অনেক সময় পার হয়ে গেছে আর চ্যাং বিদেশে চলে গেছে, শাসাও একা হয়ে গেছে। তবে পরে তারা দুজনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত থাকলো। প্রতিদিন তারা অনেকক্ষণ ধরে ভিডিও কলে কথা বলতো। শাসাও যখনই কোথাও যেত চ্যাং ভিডিও কলে তার সাথে থাকতো। এভাবেই দুজনে একসাথে ঘুরে বেড়াতো। শাসাওয়ের জন্মদিনে অনুষ্ঠানেও চ্যাং ভিডিও কলে শাসাওয়ের সাথে ছিল। আর শাসাও যখন আঘাত পেয়েছিল তখন চ্যাং শাসাওয়ের পাশে ছিল এবং তাকে সাহস জুগিয়েছিল। এছাড়া ইউজো শাসাওয়ের খেয়াল রাখতো, কারণ তারা দুজনে এখনো ভালো বন্ধু। শাসাওয়ের কলেজ শুরু হলো, সেখানে সে তার সব বন্ধুর সাথে চ্যাংকে পরিচয় করিয়ে দিল, মানে তারা দুজনে তখনও একসাথে ছিল। পুডিং এর প্রস্তাবের অনুষ্ঠানেও চ্যাং শাসাওয়ের সাথে ছিল, কিন্তু হঠাৎই ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব আসতে শুরু করলো, মানে এখন দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে উঠলো। শাসাও একটা চাকরি পেল, তাই সে তার কাজে মনোযোগ দিতে শুরু করলো, কারণ এখন সে চ্যাংকে বিরক্ত করতে চায় না। চ্যাংও একটা চাকরি পেয়েছে এদিকে, কিন্তু সে খুবই একা। এক অর্থে শাসাও এখনো তার বন্ধুদের সাথে আছে, কিন্তু চ্যাং খুবই একা এবং শুধু শাসাওকে মনে করে, কিন্তু সে এখন তাকে বেশি বিরক্ত করে না। পরের দৃশ্যে আমরা দেখলাম জিয়ালিং এর বিয়ের দিন পুডিং এর একটি বাচ্চা হয়েছে, যাকে সে খুব বকাঝকা করছিল। জিয়ালিং শাসাওকে তার জীবন পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সবসময় এমন থাকবে, মানে তোমারও এখন এগিয়ে যাওয়া উচিত, কিন্তু তুমি না চ্যাংকে ভুলতে পারছো না অন্য কারোর সাথে ডেটিং করছো। আমি চ্যাংকে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছি, সে যদি আজ না আসে তবে তোমাকে তাকে ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। শাসাও কোনো উত্তর দিল না। এরপর সে ইউজের খামটা জিয়ালিংকে দিল। এটা ইউজের পক্ষ থেকে। জিয়ালিং উত্তেজিত হলো, অনেক টাকা থাকবে, কিন্তু যখন দেখলো যে সামান্যই তখন বলল, আমি জানতাম ইউজের মতো কৃপণ কখনো কিছু দেবে না। দৃশ্য কাটলো, সবাই অনুষ্ঠানটা মন ভরে উপভোগ করলো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও চ্যাং বিয়েতে এলো না। শাসাও মন খারাপ করলো। এরপর সেখান থেকে যাওয়ার সময় সে বলল, মনে হচ্ছে আমার ক্রাশ চ্যাং আমার জীবন থেকে চিরতরে মুছে গেছে, আমি ওকে খুব মনে করি, কিন্তু আমি শুধু ওকে মনে করতেই পারি আর কিছু নয়। এরপর সে এক জায়গায় বসে সেই আইডিটা দেখতে
দেখতে শুরু করলো, যেটা চ্যাং আর শাসাও শুধু একে অপরের জন্য তৈরি করেছিল, যাতে তাদের অনেক স্মৃতি ছিল। প্রতিটি ছবি দেখে সে আবেগপ্রবণ হতে লাগলো, আর যখন সে ভুল করে একটি ছবিতে লাইক করলো তখন বাইরে থেকে একটি নোটিফিকেশনের শব্দ এলো, কারণ অবশেষে চ্যাং শাসাওয়ের কাছে ফিরে এসেছে, যা দেখে শাসাও চমকে গেল। এরপর দেখানো হলো চ্যাং বিয়েতে পৌঁছেছিল, কিন্তু ততক্ষণে শাসাও সেখান থেকে চলে গিয়েছিল। আর যেহেতু চ্যাং খুব ভালোভাবে জানতো যে সে শাসাওকে কোথায় খুঁজে পাবে, তাই সেও এখানে এসেছে। দুজনেই একে অপরের খোঁজ খবর নিল। চ্যাং বলল, আমি এই মুহূর্তটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, কারণ আমার তৃতীয় ইচ্ছাটা পূর্ণ হয়নি। আর এরপর সে শাসাওকে কিস করলো, কারণ গতবার তারা দুজনে চুমু খেতে পারেনি। এবার অবশেষে চ্যাং এর তৃতীয় ইচ্ছাটা পূরণ হলো। শাসাও খুব খুশি হলো, তাই সে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করলো যে এত অপেক্ষার পর সে চ্যাংকে ফিরে পেয়েছে। চ্যাংও খুব খুশি এবং ইমোশনাল ছিল। সিনেমার শেষে দেখানো হলো এখন শাসাও আর চ্যাং দুজনেই দাদুর বাড়িতে থাকছে। যেহেতু এত বছর কেটে গেছে, হয়তো দাদু দিদা আর বেঁচে নেই, তাই এখন দুজনেই এই বাড়িতে কাপল হিসেবে থাকছে। সে একই সাদা রঙের একটি কুকুরও পেল। আর ছোটবেলা থেকে যেভাবে গল্পের শুরু হয়েছিল, তাদের সুখী গল্প ঠিক সেভাবেই আবার শুরু হলো। আর তাদের নতুন কুকুরটার নামও সেম, হোয়াইট। আর এই দৃশ্যের সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ।